সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন এবং তার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা ছিল তার মেয়াদ বলে খুব সম্ভবত আমরা রিপোর্টে দেখেছি 3 হয়ে গেছে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে তিনি ওখানে থাকবেন কি থাকবেন না, ভারতকে এক্সট্রাডিশন চুক্তি আছে আমাদেরকে দেশে নিয়ে আসা হবে কিনা। সো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য সিনারিও, হোয়াট গভর্নমেন্ট ওয়ান্ট? এক্সট্রাডিশন চুক্তি থাকলেও যদি কোনো যেসব দেশের সাথে আছে সেটা তারা ফেরত দেওয়ার বিধান আছে, কিন্তু সেটা কিন্তু অটোমেটিক না। প্রথমত যে এক্সট্রাডিশন চাইতে হবে, আমরা তো চাইনি। এক্সট্রাডিশন চাওয়াটাও কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস, এবং তারপরে এক্সট্রাডিশন চাওয়ার পরে দেওয়াটাও কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস আবার ওই দেশে। কাজে আমাদেরকে সেগুলি মনে রেখেই এই পর্যন্ত এই ব্যাপারে বড় কোনো সমস্যা সৃষ্টি হয়নি, কোনো বড় কোনো অগ্রগতিও হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেখা গেছে ভারতের সাথে আপনিও কিছুদিন আগে একটি কমেন্ট করেছেন যে ওনারা কেন এটা করছেন, কাইন্ড অফ আপনার অ্যাংজাইটি এক ধরনের রিলেশনের মধ্যে। হোয়াট ইজ দ্য রিজন? দেখুন, আমাদের পক্ষ থেকে তো আমরা এটা খুব স্পষ্ট যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের প্রতিবেশী এবং আমাদের অনেক স্বার্থ জড়িত। আমাদের লোকজন যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য আছে, পানির ব্যাপার স্যাপার আছে। কাজে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, এবং এই সাইডলাইন অফ ইউএনজিএ তে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথাবার্তা হয়েছে, এবং আমার মনে হয়েছে যে দুই পক্ষই নিজেদের স্বার্থেই ভালো সম্পর্কের দিকে আগাবে। আমি এ ব্যাপারে আশাবাদী হতে চাই। বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম বা আপনার জঙ্গিবাদের পুনরুত্থান বা এই ধরনের কোনো ইস্যু আছে কিনা ভারতের, এবং থাকলে সেটা কি? দেখুন, ভারতের মিডিয়া তো যদি বিশ্বাস করতে হতো তাহলে তো মনে হলো যেন বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলেই গেছে, এরকম একটা মিডিয়া হাইপ তারা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমি আশা করি যে এই ব্যাপারে সবাই খুব নির্মোহ দৃষ্টিতে জিনিসটা দেখবেন। বাংলাদেশের যে ছাত্ররা যে বিপ্লব সাধন করেছে তারা কি জঙ্গিবাদী? তারা তো বুলেট ফেস করেছে দাঁড়িয়ে, তারা তো গুলি করে মারে নাই কাউকে। কাজেই এটা এক ধরনের একটা মিডিয়া ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে চলতেছে, যারা বাংলাদেশের এই পরিবর্তনকে ভালো চোখে দেখে নাই, তাদের একটা প্রয়াস এটা। আমি মনে করি না যে এটা আমাদের জন্য কোনো বড় কোনো সমস্যা। অবশ্যই আমাদেরকে কনভিন্স করতে হবে বিশ্ববাসীকে যে এটা যে ক্যাম্পেইনটা চলতেছে এটা সত্য না, এটা আউট অফ প্রপোর্শন গুলো করা হচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে আমি শুনেছি চলে যাচ্ছেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত চলে গেছেন অলরেডি, উনি কন্ট্রাক্টে ছিলেন, কন্ট্রাক্ট ক্যান্সেল করা। কে আসছেন? এটা তো আপনারা জানেন নিয়ম, যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সম্মতি পাওয়া না যাবে তার আগে পর্যন্ত বলা যাবে না যে আছে। এটা এথিক্যাল না, এটা এথিক্যাল না। আপনারা তো প্রপোজ করবেন একজনের নাম। না, আমরা প্রপোজ করবো, কিন্তু প্রপোজ যখন করবো তখন সেটাকে কিন্তু আউট করা যাবে না, বলা যাচ্ছে। এটা একটা ডেকোরাম আছে, এটা আমরা মেনে চলাই। জি, নতুন কেউ আসবেন অবশ্যই। আমরা তো এই গুরুত্বপূর্ণ জায়গা তো খালি থাকবে না, কেন তো আসছে। আপনার আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্রবাসী আমরা যারা এই বাংলাদেশে অনেকেই খুব চেয়েছিলেন এবারও যে প্রফেসর ইউনূস সাহেবকে একটা রিসিপশন দেবেন, তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করবেন, যদি এটা আর শেষ পর্যন্ত হয় নাই। বাট দাবি দেওয়ার মধ্যে অন্যতম হচ্ছে কয়েকটা জিনিস, হচ্ছে বিমান, এটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ব্যাপার, এটা হচ্ছে বাংলাদেশিদের ওই যে আপনার বাংলাদেশি যে পরিচয়পত্র যেটা। তো বিমান, পরিচয়পত্র এবং দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়ে আপনি কিছু বলুন। একটা বিশেষ পরিবেশের কারণে আসলে আমরা ওটাতে যাইনি, আর সময়ও সংক্ষিপ্ত হয়ে এসেছে। এই তিনটি বিষয়ই আমাকে ইতিমধ্যে আপনি ছাড়াও আরো কয়েকজন বলেছে। আমরা চেষ্টা করবো এটা, বিমানটা পুরোপুরি আমাদের হাতে না, এটা বুঝতে পারছেন। যেটা হলো যে এখানকার তারা অ্যাপ্রুভ করতেন, শুধু স্লটের প্রশ্ন কিন্তু না, স্লট ছাড়াও আছে যেটা আমাদের ওখানে যেন সিকিউরিটি অ্যান্ড আদার অ্যারেঞ্জমেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, তাদের কাছে গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ডে গেছে না। নতুন যে আমাদের যে টার্মিনাল হয়েছে সেটা যদি যখন চালু হবে, এবং আমরা আমি তো এটা আমার বিষয় না, কিন্তু আমি যতটুকু জানি সেটা হলো যে এখানে একটা রিনাউন্ড কোন একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে এটাকে অপারেশনের জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তখন সহজ হবে আমাদেরকে একটা মানে অ্যাপ্রুভাল দেওয়া, যেটা ফ্লাইটে করে আসতে পারে। এনি আইডিয়া এই টার্মিনাল কবে শেষ হবে? ব্যাপারটা হলো যে আমরা তো সবসময় ঘোরার আগে গাড়ি যেটার মানে সিভিল কনস্ট্রাকশন কাজটা, যেটাতে বিপুল পরিমাণ অর্থ আমরা ব্যয় করেছি, সেটা নিয়ে যত উৎসাহ, এরপরে যে কি কি করতে হবে পাশাপাশি সেই কাজগুলি করা হয়নি।
আমরা এখন সেগুলিকে ধরতেছি না, কাজে একটু সময় লাগবে। ব্যাপারটা হলো যে আপনি এটা আপনার যখন কনস্ট্রাকশন শেষ হচ্ছে, পাশাপাশি কিন্তু আর অনেকগুলি সার্ভিসের ব্যাপার আছে যেগুলিকে ঠিক করে নিয়ে আসতে হবে। ট্রেনিং এর প্রশ্ন আছে, লোক রিক্রুট করার প্রশ্ন আছে। আমরা কিন্তু কিচ্ছু করি এতদিন। এখন আমরা তাড়াতাড়ি করে এই জিনিসগুলি করার চেষ্টা করছি, যাতে করে 6 মাসের মধ্যে অন্তত পক্ষে যেন খানিকটা চালু করা যায়। উদ্বোধন কিন্তু হয়ে গেছে বছর আগে, কাজ কিন্তু কিছুই হয়নি। তো আমরা সেটা চাই না। আমরা চাই যে এটা যত তাড়াতাড়ি সম্ভব যেন আংশিক অন্তত কার্যকর করা যায় এবং ফুল অপারেশনে যেন নিয়ে আসা যায় অন্তত 1 বছরের মধ্যে যদি করা যায়, উই শুড বি হ্যাপি। এরকমে কিন্তু হবে না, আমি আপনাদেরকে বলতে পারি এটা। থ্যাংক ইউ। আর একটা জিনিস জানতে চাই যে আপনি জানেন যে বিগত যে সরকার, যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকার এখন সারা বিশ্বে, বিশেষ করে কয়েকদিন আগে আমরা এখানেও দেখেছি, তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন যে এটি একটি অনির্বাচিত সরকার যারা হাইজ্যাক করেছে ক্ষমতা, এবং বিশ্বের কাছে তারা এটি প্রচার করছেন। এক্ষেত্রে যে এই সরকারের যে গ্রহণযোগ্যতা ইমেজকে ধরে রাখার ক্ষেত্রে আপনাদের ইনিশিয়েটিভ। আমার এখন পর্যন্ত অন্তত গ্রহণযোগ্যতা নিয়ে আমি কোনো সমস্যা দেখিনি, কারণ যার সাথে যেখানেই কথা হয়েছে, দেখা হয়েছে, প্রত্যেকেই সমর্থন ব্যক্ত করেছেন যে এই সরকার যেন, এই সরকার তো 10 বছরের জন্য আসে, এই সরকার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে যে সরকার এখানে কতগুলো রিফর্ম করবে, যেটা রাস্তা থেকে উঠে এসেছে। যে দাবিগুলি যারা সংগ্রামটা করেছে, তাদের যে দাবিগুলি, তারা কিন্তু খুব ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। তারা কিন্তু বলেন যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, তারা বলেছে আমরা আগামী দিনগুলিতে এই জিনিসগুলি চাই, এবং যার একটাও এমন দাবি নেই যেটা আপনি তার সাথে দ্বিমত করতে পারেন। তো এই সরকারের কাজ হচ্ছে সেই রিফর্মগুলি করে নির্বাচন দিয়ে সরে যাওয়া, সেটাই আমরা করবো। গ্রহণযোগ্যতা নিয়ে তেমন কোনো সমস্যা এখন সৃষ্টি হয়। আর যারা যেটা বলছেন যে আগের সরকারের সমর্থকরা, তারা তো চেষ্টা করবে, এটা আমি এটাতে অস্বাভাবিক কিছু দেখি না। আর বিশেষ করে পশ্চিমে, যেখানে বাক স্বাধীনতা খুবই গুরুত্ব দেওয়া হয়, সেখানে তারা বলবে। তা আমার একটাই আফসোস, সেটা হলো যে যখন এই নিরীহ ছেলে মেয়েগুলিকে মেরে ফেলা হচ্ছিল গুলি করে, তখন তারা কোথায় ছিল? তারা কেন তখন কেন তারা তাদের পরিচয় নিয়ে রাস্তায় বের হল না যে আমরা এই সরকারের সমর্থক ছিলাম, কিন্তু আমরা এটা সমর্থন করি না? এই কথাটা তারা যদি বলতেন, আজকে কিন্তু আমি তাদের এই ভূমিকা নিয়ে আমার কোনো আপত্তি থাকতো। ধন্যবাদ। লাস্ট একটা প্রশ্ন করেন যে আমরা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে মিডল ইস্টের কোন একটি দেশে নিয়ে যাওয়া হতে পারে। এনি কমেন্ট অন ইট? মেসেজেবল পাসপোর্ট এন্ড ওই যে বাংলাদেশ আইডি, এই বিষয়ে কমেন্ট? মানে ওই যে পাসপোর্টটা চাওয়া হচ্ছে, যেটা চাওয়া হচ্ছে, পাসপোর্ট এখানে প্রিন্ট করার ব্যবস্থা করা যাবে না। এটা অনেক বড় ব্যাপার। একটা মাত্র জায়গাতে প্রিন্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। কিন্তু এটা যেটা করা যাবে সেটা হলো যে আরেকটু যাতে তাড়াতাড়ি আপনারা ফেরত পেতে পারেন, সেটা আমরা চেষ্টা করতে পারি। সেটা ধরুন আমার পক্ষ থেকে যদি আরো ফ্রিকোয়েন্টলি ডিপ্লোম্যাটিক ব্যাগ পাঠানো, যেটা এটা আমি একেবারে অ্যাপ্রুভ করে দেবো। যে কিন্তু একটা মিনিমাম সময় লাগে যে কোনো কাজে এখান থেকে যেত, কিন্তু সরাসরি সময় যেহেতু যাচ্ছে, যদি সময় একটু কমানো যায়, 1 সপ্তাহ কমানো যায়, আমরা সেটা চেষ্টা করি। মিশিগান এবং আপনার মিশিগান এবং শিকাগোতে কনসুলেট, পারমানেন্ট কনসুলেট বা কনসুলেট ওপেন করার দাবি আছে। একটা দাবি আছে, আমি জানি। আমাকে সরাসরিও একজন রিকোয়েস্ট করেছেন। প্রতিটি জিনিসই ব্যয় সাপেক্ষ, কাজেই আমাদের যিনি অ্যাডভাইজার আছেন ফাইন্যান্সের, তিনি কিন্তু এই আগামী জুলাই পর্যন্ত কোনো কিছুর জন্য কোনো টাকা দিতে রাজি হবেন না, কারণ তাকে মানে জাস্ট দাঁড় করাতে হচ্ছে যে কোনো রকমে সব সমস্যাগুলি সমাধান করে দেয় অর্থনীতিকে দাঁড় করানো। আমরা চেষ্টা করবো আগামী বছর অন্তত একটি মিশন খোলা যায় কিনা। আমি চেষ্টা করবো। আমি বুঝতেছি যে আসলে প্রয়োজন আছে।